নীরব কখনো ভাবেনি যে রুহি ওকে বিয়ে করতে রাজি হবে না। সে খুব অবাক হলো। মেয়েটাকে গত 2 বছর যাবৎ দেখছে, প্রথম দেখায় ভালো লেগেছে ওকে। এই কথাটা আর রুহি যে নাদিরার বাসায় থাকে এটা জেনে ওর বাবা মা আপত্তি করেনি। মেয়ে ভালো হলেই সব ভালো। অফিসে বসে এই কথাগুলো ভাবছিল নীরব। খুব বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। কপালের ভাঁজগুলোতে বিন্দু বিন্দু ঘাম। তপ্ত দুপুরের হাওয়ায় অব্যক্ত মনের কথাগুলো কেমন বিষাদহীনতায় ছেয়ে আছে। রুহির মুখ থেকে কথাটা শুনতে চায় ও, তাই ফোন লাগালো নীরব। মিনিট গড়াতে পাওয়া গেল রুহিকে। সেই মিষ্টি সুরেলা কণ্ঠে রুহি সালাম দিল। নীরব হালকা কেশে উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, তুমি বিয়েটা সত্যিই ভেঙে দিলে? আহত গলায় বলল নীরব। কেন জানতে পারি? রুহি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, নীরব ভাই, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না, একদিন হয়তো বুঝতে পারবেন। নীরব অনুরোধের সহিত বলল, আমি তোমাকে খুব পছন্দ করি রুহি, তোমাকে খুব ভালো রাখবো। রুহি গম্ভীর গলায় বলল, কিছু মনে করবেন না, আমি আপনাকে বড় ভাইয়ের মতোই দেখেছি এতদিন। আপনি আমাকে জোর করবেন না, বিনিময়ে কিছুই দিতে পারবো না আপনাকে। নীরব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এটাই তোমার ফাইনাল ডিসিশন রুহি? রুহি বলল, আপনি নিশ্চয়ই একটা ভালো জীবনসঙ্গী পাবেন, আর আমাকে ভুল বুঝবেন না। নীরবের বুক থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। তারপর হাসার চেষ্টা করে বলল, ভুল বোঝার প্রশ্নই ওঠে না। আমি বুঝতে পেরেছি, আমাদের মধ্যে নিশ্চয়ই বন্ধুত্ব থাকবে। রুহি বলল, ইনশাল্লাহ। নীরব বিষয়টা মেনে নিল, কিন্তু খুব দুঃখ পেল। রাজকন্যাকে পেয়েও পেল না। তবুও নীরব চায় মেয়েটা সুখী হোক, ভালো থাকুক। কেননা ওর জানা মতে রুহি কেউ নেই, ওর নিশ্চয়ই খুব দুঃখ। কোন এক রাজকুমার এসে যেন মেয়েটার দুঃখগুলো গুছিয়ে দেয়। সে তো হতে চেয়েছিল রাজকুমার, কিন্তু ভাগ্য সে সুযোগ দেয়নি। দূর থেকেই না হয় ভালোবাসবে মেয়েটাকে। ওই গানের মতো, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় রেখে এলাম তারে। ফোন রেখে রুহি দেখলো লাঞ্চের সময় হয়ে গিয়েছে। অফিসে 45 মিনিট সময় পাওয়া যায় লাঞ্চ সারার জন্য। এখান থেকে বাস ধরলে বিবরের সাথে লাঞ্চ সারতে পারবে ভেবেই রুহি টিফিন বক্সগুলো নিয়ে বেরিয়ে গেল। আজ নিজ হাতে খাবার রান্না করেছে বিবরের জন্য। এখন যদি বিবর হসপিটালে রুহিকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই অবাক হবে। বাসে খুব বেশি মানুষজন নেই। রুহি একটা সিটে ধীরে সুস্থে বসলো। জানালা দিয়ে তপ্ত বাতাস ঢুকছে। রাস্তার দুপাশের জুপগুলোতে কাশফুল দেখা যাচ্ছে। সাদায় মোড়ানো নীলাভ আকাশ। জ্যামের শহর ঢাকা। অচেনাই শহরটা ওকে কত কিছু দিয়েছে, আবার কত ঘটনাও ঘটে গিয়েছে ওর জীবনে। সেই দিনগুলো কতটা কষ্টের ছিল ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে রুহির। মায়ের মতো সুন্দরী হওয়াটা ওর জন্য ভালো না খারাপ রুহি জানে না। মনে পড়ে যায় অতীতের কিছু ঘটনা। 16 কলায় পূর্ণ হয়ে গেল রূপসার 18 বছর। গ্রামগঞ্জে মেয়েদের 18 হয়েছে মানে বিয়ের বয়স হয়ে গিয়েছে। কেউ কেউ তো এক কাঠি উপরে, 16তেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়, আর 18 মানে বুড়ি। রূপসা ছিল খুবই সুন্দরী, বাবা মায়ের আদরের সন্তান। তার জন্য বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু ওর বাবা রহমত আলীর কোনোটাই পছন্দ হচ্ছিল না। হঠাৎ একদিন কোথা থেকে ফিরে রহমত আলী এসে জানালেন রূপসার বিয়ে তিনি ঠিক করে ফেলেছেন। সবাই তো অবাক, কার সাথে বিয়ে তিনি সেটা কাউকে জানালেন না। অতঃপর চৈত্র মাসের কাঠফাটা এক রৌদ্রতপ্ত দিনে সাত্তার পাটোয়ারির সাথে বিয়ে হয়ে যায় রূপসার। বিয়ের দিন রাতে জানা গেল রূপসা সাত্তার পাটোয়ারির দ্বিতীয় স্ত্রী। আগের ঘরে 11 বছর বয়সী একটি ছেলে আছে। ছেলেটির নাম মাহিম। মূলত মাহিমকে মায়ের আদর স্নেহ দেওয়ার জন্যই রূপসাকে বিয়ে করেছে সাত্তার পাটোয়ারি। এই খবরটা রূপসার জন্য ছিল পায়ের তলায় মাটি সরে যাওয়ার মতন। যখন জানতে পারল তার পিতা সব কিছু জেনেই ওকে বিয়ে দিয়েছে 33 বছর বয়সী একটা লোকের সাথে, তখন রূপসা প্রচণ্ড শকড হলো। কেমন যেন হয়ে গেল। সে এক অন্যরকম জীবন, অথচ তার জীবন হতে পারত সুন্দর, বসন্তের নতুন ফুলের মতো সুন্দর একটা ভবিষ্যৎ, যেখানে ওকে হাতছানি দিয়ে ডাকছিল। সেই সময় তাকে হতে হলো কারো ঘরের দ্বিতীয় স্ত্রী। সাত্তার পাটোয়ারি রূপসাকে খুব সুখে রাখলো, নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিল না। সারাক্ষণ মুখ গোমরা করে বসে থাকতো, কাঁদতো, খেত না, ঘুমাতে পারত না। তার জীবন থেকে হাসি নামক জিনিসটা কর্পূরের মতো উবে গেল।
বাবা হয়ে কিভাবে মেয়ের এমন সর্বনাশ করলো রহমত আলী। অবশ্য সাত্তার পাটোয়ারি খুব খেয়াল রাখত, কোনোদিন কোনো কষ্ট দেয়নি, ভালোবাসত রূপসাকে। নিজে অসুখী হয়ে মাহিমের প্রতি মায়ের দায়িত্ব পালন করত রূপসা, আদর স্নেহ দিয়ে বড় করে তুলতে লাগলো। কিন্তু মাহিম মা হিসেবে মেনে নিতে পারেনি রূপসাকে, কোনোদিন মা বলেও ডাকেনি। এভাবেই চলতে লাগলো রূপসার জীবন। হঠাৎ একদিন এই রূপসীর ঘর আলো করে এলে একটি কন্যা সন্তান। রূপসার মেয়ে রূপসী হয়ে জন্ম নিল। তবুও রূপসা খুশি হতে পারল না, বিষণ্ণ ভাবটা গেল না। মেয়ে বড় হতে লাগলো, মা বলে ডাকে, তবুও রূপসা স্বাভাবিক হতে পারল না। মাহিমের মুখে মা ডাক শোনার আশায় অধীর আগ্রহে বসে থাকতো। সবচেয়ে বেশি ভালোবাসতো, আগলে রাখতো মাহিমকে। শুধু ভালোবাসতে পারল না নিজের স্বামী সন্তান। রূপসা নিজের মেয়েকেও ঠিকমতো লালন পালন করছে না, সেটা দেখে সাত্তার পাটোয়ারি রুহানিকে একটু বেশি প্রাধান্য দিতে লাগলেন। মেয়ে পেয়েছে তার মায়ের রূপ, রুহানি হাসলে যেন পৃথিবীটাই হেসে উঠত। সারা গায়ে এমন সৌন্দর্য কারোর ছিল না। বাবা ছিল রুহানির সব, মাকে এতটা কাছে পেত না। পাহাড় সমান অভিমান জমল মায়ের ওপর। রুহানির 14 বছর যেদিন পূর্ণ হলো সেদিন রূপসা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন, কারণ মাহিম রূপসাকে অনেক অপমান করেছিল। সেটা মানতে পারেনিও। এত ভালো করে লালন পালন করেও মাহিম ওকে পতিতা বলে সম্বোধন করেছিল। রূপসা সেদিন কিছু বলতে পারেনি, চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই। মেয়েকে তখন খুব আপন মনে হলো। রুহানির কাছে নিজের দুঃখের কথা বলে নিজেকে হালকা করেছিল। আসলেই মেয়েরা কখনো তার পিতামাতাকে ফেলে দেয় না। রুহিও মায়ের সান্নিধ্য পেয়ে এতদিনের অভিমান ভুলে গেল। সেই দিন প্রথম হাসল রূপসা। সেই শুরু, একটু সুখের দেখা পাওয়া। কিন্তু এই সুখও বেশি দিন টেকেনি রুহির। বছর ঘুরে আসতে একদিন ডাক্তার দেখাতে শহরে গিয়েছিল দুজন। ফেরার পথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেল রূপসা আর সাত্তার পাটোয়ারি। গ্রামে নিয়ে আসা হলো ওদের লাশ। বাবা মায়ের বিকৃত লাশ দেখে রুহানি মূর্ছা গেল। জ্ঞান ফিরল 4 দিন পর। পাশে কেউ ছিল না। নিজের ঘরে বসে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু কেউ ফিরে এলো না। তখন ওর বয়স 15। কোথাও যখন জায়গা নেই রুহানির, তখন জায়গা হলো মাহিমের ঘরে। কয়েক মাসের মধ্যেই মাহিম বিয়ে করে নিয়ে এলো ফাহিমাকে। ব্যাস, ফ্রিতে কাজের বুয়া পেল ওরা। স্বামী স্ত্রী দুজন মিলে কলুর বলদের মতো খাটাতো ওকে। সেসবও সয়ে নিয়েছিল, কিন্তু রুহির পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো, যা সে একদমই চায়নি। তারপরেও রুহি দমে যায়নি। স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে অনেক লুকিয়ে চুরিয়ে কোনো মতে পরীক্ষা দিত। নিজের যোগ্যতা দিয়ে যাতে অনেক বড় কিছু করতে পারে সেটারই স্বপ্ন দেখত রুহি। গ্রামের মাতব্বরের ছেলে সজীব ছিল বখাটে, নানা অপকর্মে লিপ্ত ছিল। রুহিকে সে পছন্দ করত বললে ভুল হবে। সুযোগ খুঁজত কী করে মেয়েদের সর্বনাশ করবে। মাতব্বর মাহিমকে টাকার লোভ দেখিয়ে রুহিকে নিজের পুত্রবধূ করে নিতে চাইল। আর এর পেছনে অন্য একটা কারণ ছিল, যে কারণটার জন্যই রুহি সে রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। সজীবের সাথে বিয়ে দেওয়ার নাম করে রুহিকে ঢাকায় কোনো এক ডিলারের কাছে বেচে দেওয়া হতো। করানো হতো হোটেল ব্যবসা, সোজা বাংলায় যাকে বলে ব্যবসাবৃত্তি। রুহি অত্যধিক সুন্দরী হয়, ওকে দিয়ে এই কাজ করালে অনেক টাকা ইনকাম হবে ভেবেই রুহিকে ঠিক করে ওরা। মাহিম আর তার বউ এই বিষয়টা জানতো, তবুও তারা মাতব্বর আর তার ছেলের প্রস্তাবে রাজি হয়। এই কথা শোনার পরে রুহি বাড়ি থেকে পালায়, আর ভাগ্যক্রমে দেখা হয় বিভোরের সাথে। বাবা মা না থাকলে ধনীর দুলালিরও দাম নেই বোধহয়। গ্রামগঞ্জের মেয়েরা সুন্দরী হলে তা আরও দোষ, তাদের বেশি দিন ঘরে রাখা যায় না। কি অদ্ভুত, তাই না? রুহির মায়ের বিয়ে 18 বছর বয়সে হয়েছিল। মা মেয়ে দুজনেরই জীবনের খাতায় অনেকটা মিল। মায়ের মতো নিজের জীবনটাও কেমন রঙহীন, অগোছালো। কিন্তু ওর মা রূপসা বাবাকে মেনে নিতে না পেরে যে ভুলটা করেছিল, রুহি এবার আর সে ভুল করবে না। অনেক ভুল সিদ্ধান্তের কারণেও জীবনের 5-5টা বছর নষ্ট হয়েছে। এবার সময় এসেছে জীবনকে একটা সুযোগ দেওয়ার, গুছিয়ে নেওয়ার। ভরদুপুরে রুহিকে নিজের কেবিনে দেখে বিবর সত্যিই অবাক হলো। রুহির একটু অস্বস্তি লাগছিল। বিবর ওর দিকে তাকিয়ে আছে, বোধহয় অবাকই হয়েছে। অফিস ফেলায় ভরদুপুরে কেন এসেছে মেয়েটা? ওর এই জিজ্ঞাসু দৃষ্টিতে পাত্তা না দিয়ে রুহি বলল, ভেতরে আসতে বলছেন না কেন? দাঁড়িয়ে থাকবো নাকি? বিবর থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আসো, ভেতরে আসো। রুহি একটা হাসি দিয়ে ভেতরে আসলো। বিবর জিজ্ঞেস করলো, কেন এসেছ? দরকারে। আমার কাছে কিসের দরকার? আপনি এত প্রশ্ন করেন কেন বলুন তো? চুপ থাকুন। হঠাৎ যেন মনে পড়েছে এমন একটা ভঙ্গিতে তাচ্ছিল্য করে বিভোর বলল, সেদিন রাতে ফোনটা কেন কেটে দিলে? তাহলে কি করতাম? আপনার আজগুবি প্রশ্ন শুনতাম? তা নয়, তবুও ভদ্রতা দেখানো উচিত ছিল।
আমি ভদ্র নই, সেটা দেখাতেও পারি না। আজব তো, আপনি কি এখন বিজি? কোনো কাজ বা ওটি আছে? অ্যাপয়েন্টমেন্ট আছে? না তো, কেন? এমনি। বিভোর হতাশ হয়ে বলল। বাই দ্য ওয়ে, কেন এসেছো? আপনার সাথে লাঞ্চ করতে। বিভোর ব্রুকুসকে তাকালো। মতলব কি মেয়ের? সেদিনের পর থেকে অন্যরকম আচরণ করছে। অদ্ভুত। রুহির মধ্যে আজ কোনো জড়তা নেই। সে খাবার বেড়ে দিল। সময় নিয়ে দুজনে লাঞ্চ সারলো। সব কিছু গুছিয়ে ঘড়ির দিকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। রুহির অফিসের সময় হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে। দূর, এখানে আসাই উচিত হয়নি। ভালোবাসা দেখাতে গিয়েছিল, এখন বুঝ ঠেলা। এজন্যই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। রুহি ক্ষোভ নিয়ে বিবরের উদ্দেশ্যে বলল, সব আপনার জন্য। আমি কি বলেছি এখানে আসতে? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে খুবই মজা লাগে, তাই না? এখন আমার চাকরিটা যাবে। একদিনের জন্য কিছু হবে না। রুহি তেজ নিয়ে বলল, নিজে ডাক্তার বলে এত বড়াই দেখাচ্ছে। আমি তো ডাক্তার না, অন্যের অফিসে কলুর বলদের মতো খাটি। আপনার বাবা ঠিকই বলে, আপনি গরুর ডাক্তার হওয়ারও যোগ্যতা রাখেন না। বিবর আশ্চর্য হয়ে গেল। নিজে সময় মতো যেতে পারেনি, এখন ওর দোষ? এজন্যই সবাই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা, যেখানে যায় ঝামেলা বাঁধায়। সময়ের ব্যাপারে একদম পার্টিকুলার নয় তারা। রুহিকে বলল, এসব বাদ দাও, আরেকটু বসো। কেন? অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে চান, তাই না? ইন্টেলিজেন্ট গার্ল, খুব বড় হয়ে গিয়েছো দেখছি। রুহি আফসোসের মতো একটা ভঙ্গি করে বলল, বড় তো হয়েছি, সেই কবে বিয়ে হয়েছে আমার, ছোট তো আর থাকা যায় না। বিবর মজা করে বলল, ট্রেনে তোমাকে দেখে আমি আপনি আপনি করছিলাম, তোমায় মনে আছে? আপনি কি এখনো সবার সাথে গায়ে পড়ে কথা বলতে যান? বিবর শক্ত গলায় বলল, না। মজার ব্যাপার কি জানো, ওই ঘটনার পর আমি আর কখনো ট্রেনে চড়িনি। বলতে গেলে সেই সুযোগ হয়নি। তাই নাকি? বেশ তো। এরকম টুকটাক আরও কথা হলো ওদের। তারপর বিবরের অফিস আবার শুরু হলো। এবার রাউন্ডে যেতে হবে। রুহিকে কেবিনে বসতে বলল। ওকে রেখে পেশেন্টদের দেখতে গেল। প্রয়োজনীয় কাজ সেরে 8 ঘন্টা পরে আবার ফিরে এলো। দেখলো রুহি থম মেরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। আচ্ছা বসো, আমাকে একটা কাজ সারতে হবে। বলেই ল্যাপটপ নিয়ে বসলো। রুহি ওকে আর ডিস্টার্ব করলো না। অফিসটা মিস হয়ে খারাপই লাগছে। ম্যানেজারের কাছ থেকে কথা শুনতে হবে। বেশি পাকনামির এই উপযুক্ত শাস্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি বাইরে দৃষ্টি মেলল। তখন চারদিকে কমলা রঙের আলো ছড়িয়ে পড়ছে। মিষ্টি রোদে আকাশখানি তার বুকে ঢেলে দিয়েছে বিশাল বিশাল মেঘকুঞ্জ। ওখানে একটা মেঘবাড়ি থাকলে কেমন হতো? সবকিছু খুব চমৎকার লাগছে। আচ্ছা, বিবর কোথায় যাবে রুহিকে নিয়ে? থমথমে নীরবতা চারদিকে। শুভ্র সাদা মেঘেরা দুলছে, উঠছে আসমানে। কোথা থেকে যেন দল বেঁধে উড়ে আসা সাদা বকের দল। হসপিটালের বিশাল বড় কাঁচের জানালার ওপাশটাতে আবাসিক এলাকা। সেখানে বিশাল একটা বাগান আর মাঝারি আকারের জঙ্গল আছে। দুপুরের শেষ ভাগ আর বিকেলের শুরুতে হাজার হাজার পাখিরা দল বেঁধে এখানে আসে। কিচিরমিচির শব্দে ভরিয়ে দেয় পুরো এলাকাটা। নীরব নিরিবিলি পরিবেশটাতে এলেই মন ভালো হয়ে যায়। শুভ্র সাদা মেঘ, সাদা বকের দল, পাখিদের হুল্লোড়, বাতাসে কেমন শরৎ শরৎ গন্ধ। রুহি বিবরকে জিজ্ঞেস করলো, এখন কি শরৎকাল? তাই তো মনে হচ্ছে। আপনি এই কবিতাটা জানেন? কোনটা? রুহি কবিতার প্রথম লাইনটা বলতেই বিবর মাথা নাড়িয়ে বলল, আমি জানি, অনেকবার পড়া হয়েছে। তারপর নিজেই কবিতাটা আওড়ালো। শুভ্রতার প্রতীক ভাদ্র আশ্বিন, 2 মাস শরৎকাল। নেই বর্ষার বিষণ্ণতা, শুধু স্নিগ্ধতা, প্রকৃতি শান্ত নির্মল। সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্রকাশের আঁচল উড়িয়ে শরৎ আসে, প্রকৃতি হাসে, শেফালি ফুলের মালা দুলিয়ে। পরের পঙ্খিক্তি ধরল রুহি। নীল আকাশে চলছে ভেসে সাদা মেঘের ভেলা, আপন মনে মেঘের শোনে করছে লুকোচুরি খেলা। এমন পরিবেশে ঝিরঝির বাতাসে দোলে কাশবন, প্রকৃতির ছন্দে শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন। এবার বিভোর বলল, ঝিলমিলি রোদ শান্ত সরস স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে। মন মাতোয়ারা ধবধবে রাতে স্নিগ্ধ জ্যোৎস্নার টানে। সাদা কাশফুল শিউলি বকুল জ্যোৎস্না আলো ছায়ায়, নদীর তীরে বনের প্রান্ত জুড়ে অপরূপ শোভা ছড়ায়। রুহি বিমোহিত হয়ে শেষ পঙ্কক্তিটা আবৃত্তি করল। সোনালি আলোয় মেঘের জড়াজড়ি মৃদুমন্দ বাতাসে চিরসবুজ মাঠে প্রকৃতি হেসে ওঠে বকুল ধানের শীষে। চারপাশে শুভ্রতা বৃষ্টির ফোঁটায় ভেজায় ফুলের রেণু।
দিগন্ত জুড়ে আঁকা 7 রঙা হাসিমাখা ফুটে ওঠে রংধনু। কবিতা আবৃত্তি শেষ হতে দরজায় কড়া নাড়ল কেউ। বিভোর অনুমতি দিল ভেতরে আসার জন্য। সিস্টার কিয়ারা এসেছে। রুহির দিকে তাকিয়ে উনি মিষ্টি করে হাসল। প্রত্যুত্তরে রুহিও হাসল। বিভোরের সাথে প্রেসক্রিপশন আর কিছু ফাইল নিয়ে কথাবার্তা বলে চলে গেলেন। রুহি মনোযোগ দিয়ে কিয়ারাকে লক্ষ্য করলো। কি সুন্দর করে শাড়ি পরেছে উনি। মধ্যবয়সী মহিলা, কিন্তু রূপে অনন্য, গুণেও কম নয়। পেশেন্টদেরকে নিজের বাড়ির লোক মনে করে, আনন্দের সহিত সেবা প্রদান করে। আশ্চর্যের ব্যাপার, এত বয়স হবার পরেও বিয়ে করেননি। উনি খ্রিস্ট ধর্মের অনুসারী। বিভোর ওনাকে খুব সম্মানের চোখে দেখে। ল্যাপটপের কাজ শেষ করে বিভোর রুহির দিকে তাকালো। টকটকে কমলা বিকেলে রক্তজবাকে হলদে পরি মনে হচ্ছে। মেয়েটা আশ্চর্য মায়াবতী। আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? বিভোর কবি কালিদাসের বিখ্যাত পঙ্কক্তি আওড়ালো। প্রিয়তমা আমার, ওই চেয়ে দেখো, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। সব কাজ শেষ করে রুহিকে নিয়ে বেরোতে বেরোতে 5:30 বেজে গেল। ওরা একটা পার্কে এসেছে। নরম ঘাসের উপর বসতেই কোথা থেকে মিষ্টি এক সুগন্ধ ভেসে এলো। একাত্র কথা হলো ওদের। হঠাৎই রুহি চুপ করে গেল। তারপর দীর্ঘক্ষণ নীরবতা। লেকের পানিতে অস্তমান সূর্যের শেষ আলোর ছোটা হাজারো কিরণমালা সৃষ্টি করছিল। সেদিকে তাকিয়ে বিভোরের জানতে ইচ্ছে হলো রুহি ওকে ভালোবাসে কিনা। রুহির হাতে হাত রাখলো বিভোর। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। রুহি ওকে যদি না করে দেয় তাহলে? কিন্তু এত কিছুই বা করছে কেন? কাউকে না ভালোবাসলে এত কিছু করার মানে হয় না। কিন্তু বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। রুহির উত্তর যদি না হয় তাহলে আর কখনো ওর সামনে আসবে না বিভোর। অনেকটা কম্পিত গলায় জিজ্ঞেস করলো, ক্যান ইউ লাভ মি? বিভোরের কথায় খুব বেশি অবাক হলো না রুহি। আস্তে করে হাসলো। রুহির হাতটা ছেড়ে দিল বিভোর। ভাবলো, রক্তজবা ওকে ক্ষমা করেনি এখনো। না, আর বোধহয় ওদের এক হওয়া হলো না। কিন্তু তারপরই গোধূলির লালচে আকাশের উদাসী রঙের খেলা দেখতে দেখতে যখন নীরবতা জেঁকে ধরল, শরতের মেঘেরা স্বপ্নলোক তৈরি করছিল দূর আকাশে, তখনই রুহির মনে হলো আজ এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। শরৎ মানেই প্রেম, শরৎ মানেই মুগ্ধতা। রুহি বিভোরের পানে মুগ্ধতা নিয়ে তাকালো। তারপর ওর চোখে চোখ রেখে বলল, অফকোর্স। অস্তমান সূর্য, মাথার উপর বিশাল আকাশ, নীলাভ আকাশ ছেয়ে আছে লালচে আলোয়। নীরের পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে। কেমন একটা মায়াময় আভাস চারদিকে। রুহি আর বিভোরের প্রেমের শুরু সেখান থেকেই। বিভোর তো কোনোদিন ভাবেইনি তার রক্তজবা ওকে মেনে নিবে, ভালোবাসবে। এ অনাকাঙ্ক্ষিত আচরণ ওকে বেশ ভাবাচ্ছে। কারণ এই কদিন রুহি ওর সাথে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করেছে। হতে পারে এটা একটা মজা। এত খুশি হবার কোনোই কারণ নেই। বিভোর আলতো হাসলো। মুখে কেমন বিষাদের ছায়া। প্রশ্ন করলো, মজা করছো? রুহি বলল, না, সত্যি বলছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি কি তাই? রুহি বিভোরের কনুয়ে জোরে চিমটি কেটে বলল, সব সত্যি। বিভোরের চোখ জোড়া চকচক করে উঠল। ভারী হয়ে আসলো ওর গলা। খুশিতে কয়েক মুহূর্ত কথাই বেরোলো না ওর গলা দিয়ে। চোখের কোণে পানি জমে গেল। রুহি দেখলো তার সুন্দর পুরুষটিকে এই মুহূর্তে কি অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর কোনো ছেলে হতে পারে ওর জানা ছিল না। আসলে ভালোবাসার মানুষটি সবসময় সবার চোখে সুন্দর দেখায়, এটাই বোধহয় নিয়ম। কালো ছেলেকে ভালোবাসলে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর, ফর্সা চামড়ার কাউকে ভালোবাসলে একইভাবে সেও ভালোবাসার মানুষের চোখে সবচেয়ে সুন্দর ব্যক্তি। বিভোর অনেকক্ষণ নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, ইউ উইল ম্যারি মি? ইয়েস আই উইল। কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি সেটা বলছি না। আমি সবাইকে জানাতে চাই তুমি আমার স্ত্রী। সেই হিসেবে কিছু একটা তো করতেই হবে, হোক না সেটা আবার আমাদের নতুন করে বিয়ে। রুহি বলল, এসবের দরকার কি? দরকার আছে। আমার বউ আমি নিব, সেটা কি জানাতনভাবে নাকি? অবশ্যই সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বাড়িতে নিয়ে যাব। রুহি শুধু চুপ করে সব শুনছে। ওর হাসি পাচ্ছে। ডাক্তারদের কি এরকম সহজ স্বাভাবিক মানায় নাকি? বিভোর এবার উচ্চস্বরে হেসে উঠল। বলল, আব্বু যদি এই খবর শোনে, নির্ঘাত তার 101 বার হার্ট অ্যাটাক হবে। বাবাকে নিয়ে এরকম কথা বলতে নেই। সরি, আমি এটা বোঝাতে চাইনি। বলতে চেয়েছে খুশিতে হার্ট অ্যাটাক করবে। আব্বু তো সেই কবে থেকে বলছে বিয়ে কর বিয়ে কর। এই কদিন তো ভালো করে আমার সাথে কথাই বলছে না। উঠতে বসতে খেতে ঘুমাতে গেল আমাকে কথা শোনাচ্ছে। আজ সকালেও বলল আমি নাকি বুড়ো হয়ে গিয়েছি, আমাকে নাকি এখন কেউ বিয়ে করবে না, গ্রামের কচি মেয়েও না। আঙ্কেল তো ঠিকই বলেছে। হা, হাসবে না একদম। তোমার এসব কাণ্ডকীর্তি দেখে আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, খেতে পারছি না।
আমার এই সিচুয়েশন কি তোমার চোখে পড়ছে না? তুমি যদি ওই নীরবকে বিয়ে করতে তাহলে স্ট্রোক ছাড়াই আমি কোমায় চলে যেতাম। আমি কি না খেয়ে থাকতে বলেছি? ইটস টোটালি ওর প্রবলেম, সো আমাকে এর জন্য দায়ী করবেন না। আমার এই বিষয়টা পছন্দ নয়। রুহির কথা শুনে বিবরের মুখটা চুপসে গেল। রাগ করার কিছু নেই, আমি তো মজা করলাম। রুহি হেসে ফেলল। বোকা বানিয়েছে বিভোরকে। কয়েকটা গাছ তুলে বিবরের মুখে গুজে দিয়ে বলল, অনেক দিনের ইচ্ছে ডাক্তার সাহেব, আপনাকে ছাগলের খাদ্য ঘাস খাওয়াবো। তুমি বললে সেটাও খেতে রাজি আমি। বিবর সত্যিই ঘাস চাবাতে লাগলো। রুহি বলল, ফেলে দিন, ডায়রিয়া হয়ে যাবে। ততক্ষণে সেগুলো বিবরের পেটে চলে গিয়েছে। কাশতে কাশতে বলল, ছি রক্ত জবা, কি বিচ্ছিরি তোমার ছাগলের খাবার। আস্তাক ফিরুল্লাহ, আমি ফেলে দিতে বলেছিলাম, রাক্ষসের মতো খেয়ে নিতে বলিনি। বিবর বলল, আব্বু যে আমাকে কি করবে যখন শুনবে আরো 5 বছর আগে আমি বিয়ে করে নিয়েছি, তাও আবার তোমাকে। আমি জানি না আব্বু কি রিয়্যাক্ট করবে। রুহি ভয়ার্ত গলায় বলল, ওনারা কি আমাকে মেনে নিবে না? দূর, পারলে এক্ষুনি কোনো পাগলিকে আমার গলায় ঝুলিয়ে দেয়। সেদিন তো বলেই ফেললো আমাদের বাসার হাসেনা আন্টির মেয়েকে বিয়ে করব কিনা। হাসেনা আন্টি আবার কে? আমাদের বাসায় কাজ করে আর কি। আম্মুর হাতে হাতে রুহি থম মেরে বেশ খানিকক্ষণ চেয়ে রইল। তারপর অট্ট হাসিতে মেতে উঠল। বিবর সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ওর ছোট্ট বউ ভালোবাসাটা। ওর লাল মিষ্টি ভোরের স্নিগ্ধতায় ঘেরা একমাত্র বউ রক্তজবা। রুহি শান্ত দৃষ্টিতে বিভোরের দিকে তাকালো। তারপর ব্যথা ভরা কণ্ঠে বলল, জানেন, আপনি যখন আমাকে অনন্যা আপুর কাছে আমার সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন তখন আমার খুব রাগ হয়েছিল। আপু আমাকে সবসময় সাহায্য করতো পড়াশোনায়। ভাবতাম নিজের পায়ে দাঁড়িয়ে আমার প্রতি করা সব গাফিলতির মজা বোঝাবো আপনাকে। বিবর মজা করলো, তাই নাকি? তুমি ভীষণ ডেঞ্জারাস রক্তজবা, এটা কি তুমি জানো? রুহি কথাটা সিরিয়াসলি নিল। অন্যদিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না, আমি জানি না। আমি খুবই সাধারণ একটি মেয়ে যে ছোট থেকে ভালোবাসার কাঙাল। ছোটবেলায় বাবার যত্ন পেলেও মায়ের ভালোবাসা পেতে চাইতাম। সে যখন আমাকে ছেড়ে চলে গেল, অনেকদিন কেউ আর আমাকে ওদের মতো ভালোবাসেনি। এরপর আপনি এলেন হঠাৎ করেই, তেমনভাবে হারিয়ে গেলেন। খুব কষ্ট দিয়েছি, তাই না? খুব। আমি তখন ছোট ছিলাম, তাই হয়তো আবেগের বশে এমন করতাম। এখন বুঝি বড় হয়ে গিয়েছ? এখন মনে হয় আপনার প্রতি রাগ করা আমার উচিত হয়নি। আপনিও পরিস্থিতির শিকার। এমন করে বিয়ে হলে কেই বা মানতে চাইবে? আর আপনি যে প্রেমে মজেছিলেন সেসব ভুলে যাবার চেষ্টা করছি আমি। বিবরের চোখে মুখে কৌতূহল খেলা করছে। বলল, একটা কনফিউশন আছি। তুমি প্লিজ আমাকে এই কথাটা ক্লিয়ার করে বলো। কোন কথা? তুমি ইবাদের বাসায় কি করে গেলে? ওদের সাথে পরিচয় কিভাবে তোমার? তার আগে জানতে চাইবেন না 3 বছর আমি কোথায় ছিলাম, কি হয়েছিল আমার সাথে? এটা তো জানা কথা। তুমি অনন্যার সাথেই ছিলে হয়তো। আপনি বিদেশে চলে যাওয়ার পরে অনন্যা আপুর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? বিবর অপরাধীর মতো মাথা নিচু করে বলল, দুর্ভাগ্য, আমি তার সেলফোন নাম্বার হারিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইটে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। এখন যে দেশে এসেছেন, আপুর কোনো খোঁজ নিয়েছেন কি? নেওয়া হয়নি। আমি তো হোস্টেলে গিয়েছিলাম একদিন, ওকে খুঁজে পাইনি। সুপার বললেন অনন্যা নামের কাউকে চেনেন না, উনি নতুন জয়েন করেছেন। রুহি কোনো কথা বলল না। বিবর এতটা ইরেসপন্সিবল কিভাবে হলো? একটা মেয়ের কাছে নিজের বউয়ের দায়িত্ব দিয়ে গেল, কারোর কোনো খোঁজই সে রাখেনি। এখন অবশ্য ভুল বুঝতে পেরেছে, কিন্তু অনন্যার সাথে কি হয়েছে সেটা কি করে বলবে? কি করে? বিবর কষ্ট পাবে না তো? তখন রাত হয়ে গিয়েছে। লেকের কালচে পানি ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। অর্ধবাঁকা চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। ঝোপঝাড়ে হাজারো জোনাকির মেলা বসেছে। অনেকদিন কোনো জোনাকি দেখেনি রুহি। শহরে আসার পর তো নয়। তাদের গ্রামে রাত হলে দেখা যেত জোনাকিদের। ছোট ছোট ছেলেমেয়েরা ওদের হাতের মুঠোতে নিয়ে খেলা করত। টিম টিম করে জ্বলত জোনাকিদের পিঠ। রুহির খুব পছন্দের। কি সুন্দর ছিল সেই স্মৃতিগুলো। বিবর আচমকায় রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে আনন্দসূচক হাসি উপহার দিল। মুখে শুধু বলল, আহ কি শান্তি। রুহি ওর চুলে হাত বুলালো। কেমন নরম সিল্কি চুল। তারপর ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার ফ্রেন্ড, যার কাছে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, অনন্যা আপু আর বেঁচে নেই। এই খবরটা আপনি জানেন? বিবর লাফ দিয়ে উঠে বসল। ব্রুকুসকে সন্দেহী দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, কি বলছো তুমি? সত্যি বলছি।
আপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে স্পট ডেট। রুহি, ডাক্তার সাহেব, এটাই সত্যি। আপনি দেখছেন আমার হাতের এই কাটা দাগ, এই যে পায়ের আঙুল নেই, কপালে সেলাই দেখছেন? আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে গিয়েছে অনন্যা আপু। রুহি জুতো খুলে ওর পা দেখালো বিভোরকে। বাপের কনিষ্ঠ আঙুলটা নেই, কপালে সেলাইয়ের দাগ, হাতেও। এতদিন কেন চোখে পড়েনি বিভোরের? এত কিছু ঘটে গেল ওদের জীবনে, অনন্যা ওর বোনের মতো বন্ধুটি আর বেঁচে নেই। কি বলছে এসব রক্তজবা? নিজেকে হঠাৎ ভীষণ অপরাধী মনে হতে লাগলো বিভোরের। সেদিনের ঘটনা, বিভোর রুহিকে অনন্যার কাছেই রেখে গিয়েছিল সব দায়িত্ব দিয়ে। প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করত, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবাইকে খুব সহজে আপন করে নিতে পারার গুণটা ওর মাঝে প্রবল ছিল। ওর এই গুণটা ছোট থেকেই ছিল। বিভোর আর অনন্যা একই স্কুলে পড়তো। বড় হওয়ার পরে যোগাযোগ কমে গেল, বন্ধুত্ব ছিল। বিভোর ওদের বিয়ের কথাটা জানিয়ে গেল। পরবর্তীতে রুহির কাছ থেকে বিয়ের বিস্তারিত ঘটনা জানতে পারে অনন্যা। রুহি যাবতীয় খরচ, লেখাপড়া সহ বিভিন্নভাবে সাহায্য করত ওকে। নিজেদের ফ্ল্যাটে একাই রুহিকে নিয়ে থাকতো, বোনের চেয়েও বেশি ভালোবাসতো রুহিকে। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। 1.5 বছর পরে একদিন শপিং শেষে ফেরার পথে হাইওয়ে পার হওয়ার সময় রুহি সামনের দিকে না থেকে রাস্তা পার হতে যায়। বিপরীত দিক থেকে বাস আসছিল। অনন্যা দ্রুত রুহিকে ঠেলে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল, নিজে সরতে পারেনি। বাসের চাকার নিচে পিষে যায়। রুহি গিয়ে পড়ে সুচালো রডের ওপর। হাত পায়ে মারাত্মক জখম হয়। জ্ঞান হারানোর আগে শুধু বুঝতে পারে বোনের মতো সেই মানুষটি আর বেঁচে নেই। অনন্যার চোখগুলো খোলা ছিল, ঘোলাটে মনে দৃষ্টি নিবদ্ধ ছিল রুহির ওপর। সব সময় বলতো, তোর একদিন খুব ভালো কিছু হবে, তুই খুব সুখী হবি রুহি। 2 দিন পর যখন রুহি নিজেকে হাসপাতালের বিছানা আবিষ্কার করে এবং জানতে পারে অনন্যার নেই, ওকে দাফন করা হয়েছে, এই ঘটনার পর থেকে বিভোরের প্রতি আরও রাগ হয় রুহির। ওর জন্য অনন্যার এই অবস্থা ভেবে নিজেকে কষ্ট দিত। বিষাক্ত হয়ে ওঠে মন। যদিও বিভোরের সেখানে কিছুই করার ছিল না। রুহির কাছ থেকে এই ঘটনা শুনে থ হয়ে বসে আছে বিভোর। বাচ্চাদের মতো একটা কাণ্ড করে বসলো। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথাকে দূরে ঠেলে হাউমাউ করে কেঁদে ফেললো। এই সিচুয়েশনের জন্য নিজেকে দায়ী করতে লাগলো। রুহি শুধু হাসলো। অপরাধ বোধে ভুগলেই মনের শান্তি হবে, পরবর্তীতে কোনো ভুল করার সাহস পাবে না। বিভোরকে অনেক বুঝলো রুহি। একটু দায়িত্ব আর সতর্কতা পালন করলে ওদের 3 জনের জীবনটা অন্যরকম হতো। একসময় শান্ত হলো বিভোর। কাঁপানো গলায় শুধু বলল, তোমাকে আর কোথাও ছাড়ছি না আমি। মুচকি হেসে রুহি বলল, সবসময় কি আর সবাইকে ধরে রাখা যায়? হয়তো আমিও একদিন এভাবেই পালিয়ে যাব। বিভোর নিজের বুকের সাথে ঝাপটে ধরল রুহিকে, তারপর গম্ভীর শান্ত গলায় বলল, পালিয়ে যেতে চাইলে পালানো যায় না। এভাবে ভালোবাসবেন তো আমায়? আরও বেশি। কাঠফাটা রোদ্দুর, এত গরম বোধহয় এর আগে কখনো পড়েনি। সেপ্টেম্বরের মাঝামাঝি, এই সময় এত গরম থাকার কথা নয়, কিন্তু আজ তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। রুহি দম ফেলার ফুরসত পাচ্ছে না। আজকাল অবসাদ গ্রাস করছে ওকে। চোখে ঝাপসা দেখে, রক্ত জমাট হয়ে লাল হয়ে যায়। অফিস শেষ করার পর বিভোরের সাথে দেখা করতে যাবে, কিন্তু আজ যা গরম। তবে ভালোবাসার মানুষটার জন্য এটুকু কষ্ট করতে রুহি এক পায়ে রাজি। সারাদিন অফিস শেষে বিভোরের সঙ্গে রিকশায় ঘোরাঘুরি, পার্কে বসে বাদাম খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম ফুচকা খাওয়া, ছুটির দিনে লং ড্রাইভে যাওয়া, এভাবেই বেশ কিছুদিন কেটে গিয়েছে। সুখের দিনগুলো এত ক্ষুদ্র হয় কেন, আর কেনই বা এত দ্রুত চলে যায়? ফোন এলো বিভোরের। সচরাচর ওকে ফোন করে নাও, কারণ রুহি বারণ করে দিয়েছে। ফোনে সস্তা প্রেমালাপ, সারা রাত কথা বলা ওর মোটেও পছন্দ নয়। তাছাড়া ওদের দুজনের কেউই ছোট বাচ্চা নয়, বড় হয়েছে, সব কিছু বোঝে। দুজনেই সারাদিন অফিস হসপিটালে কাজ করে, খুব ক্লান্ত হয়ে থাকে। রাতটুকু যদি বিশ্রাম না নেয় তাহলে শরীর খারাপ হতে পারে ভেবেই রুহির এই সিদ্ধান্ত। কিন্তু আজ ফোনের অপার থেকে বিভোরের কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছে। সব ক্লান্তি এক নিমিষেই চলে যাবে রুহির। ধরবে না করেও ফোন রিসিভ করলো রুহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? অফিসে আছি। আজ খুব গরম। ঠিক আছে, আজ দেখা করতে হবে না, তুমি বরং বাসায় চলে যেও। রুহি বলল, না আমি আসতে পারবো। বিভোর ধমকে উঠতেই রুহি চুপ করে গেল। এমনভাবে ধমক দেয় যে ওর আত্মা কেঁপে ওঠে। কাঁচোমাচো করে বলল, আপনি তো এসির হাওয়া খাচ্ছেন তাই না? নো, কানেকশনে ঝামেলা হয়েছে। ওহ আচ্ছা, বলছিলাম কি আমি আসতে পারবো, কোনো অসুবিধে নেই, রোদ কমে গিয়েছে। বিভোর রেগে উঠল, সেটা প্রকাশ করলো না। মৃদু হেসে কবিতার মতো করে বলল, 18 বছর বয়সী রমণী তোমাকে বলছি শোনো,
রোদে হেঁটো না, মেঘকে অনুরোধ করো সূর্যকে যেন ঢেকে দেয়। তুমি বরং বৃষ্টির ফোঁটা হয়ে যাও, আমি সেই ফোঁটায় ভিজে নিজেকে সিক্ত করব। রুহি গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, বয়স আমার 18 নয়, 24। আমার কাছে সেই ছোট্ট রক্ত জবা রয়ে গিয়েছ, ওই লাল জবা ফুলে রাঙানো শেষ বিকেলের মেয়েটি। রোদেরা তখন লজ্জা পাচ্ছিল, আর লাল হচ্ছিল আমার বইয়ের গাল। যা, বিবর বলল, আমার একটা আফসোস হচ্ছে, কেন যে তখন কুটুস করে তোমার গালে চুমু খেলাম না। হায় নির্লজ্জ, ভেবেছিলাম দেখা করতে আসবো, এখন আর আসবই না, ফোন রাখছি। সোকল্ড কথাবার্তা অন্য কাউকে শোনান। বিবর হুমকি দেওয়া গলায় বলল, ওহো, একদম ফোন রাখবে না, আজ খুব সস্তার প্রেম করতে ইচ্ছে করছে। একবার ভালোবাসি বলো না। রুহি তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে রিল্যাক্স হয়ে বসলো। কপাল বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বিবরটা যে কি না, এই কদিন খুব ভালো কেটেছে ওর। মনে হচ্ছে ওর হারানো সব সুখ একসাথে এসে ধরা দিয়েছে। মাঝে মধ্যে ভয় হয় সুখগুলো আবার হারিয়ে যাবে না তো। রুহির হুটহাট রেগে যাওয়াটাকে দারুণ উপভোগ করে বিভোর। মেয়েটা ওকে সবসময় চমক দিতে চায়। ও মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, সিন করলো রুহি, তবে উত্তর দিল না। এবার সরাসরি ফোন লাগালো। রুহি ধরলো। কিছু বলার আগেই বিভোর রাগী গলায় বলে উঠল, ফোন কাটো কেন? হ্যাঁ, তুমি তো ফোন দাওনি, আমার পয়সা খরচ করে আমি ফোন দেই, আর তুমি কেটে দাও। সেদিনের বাচ্চা মেয়ে হয়ে আমার সাথে তেজ দেখাও। তুমি জানো আমার বয়স কত? এসব কি ব্যবহার তোমার? ন্যূনতম সম্মান দিতে শেখনি মানুষকে। মানুষের কথা না হয় বাদই দিলাম, আমি তোমার স্বামী, অ্যাটলিস্ট একটু রেসপেক্ট পাওয়ার যোগ্য নই কি আমি? বলো, আনসার মি। রুহি ঘাবড়ে গেল, মিনমিন করে বলল, দুঃখিত, আর কখনো ফোন কাটবো না। তোমার সকল সরি তোমার আঁচলের কাছেই রাখো। আমি বাবর চৌধুরীর ছেলে বিভোর, রাগ করি না বলে ভেবো না আমার রাগ নেই। বললাম তো সরি, আর হবে না, এভাবে হবে না। তোমার আশেপাশে কেউ আছে? রুহি আশেপাশে উকিঝুঁকি দিয়ে দেখলো, কেউ নেই, সবাই কাজে ব্যস্ত। বলল, না নেই। কেন বলুন তো? আবার প্রশ্ন করছো? মেজাজটাই খারাপ করে দিলে। কি করব বলুন? আমার ঘাট হয়েছে আপনার ফোন রিসিভ করে, মাফ দেন এবার। ভালোবাসি বললে মাফ করে দিব। রুহি অবাক হয়ে বলল, নো ওয়ে, কখনোই বলবো না আমি। একবার শুধু। আমি কিন্তু এই কথা বলেছি আপনাকে, বারবার শুনতে ভালো লাগে। তারপর রুহি চুপ করে গেল। মুখ ফসকে বলেছে তো একদিন যে ভালোবাসি, বারবার বলার প্রয়োজন কি? রুহির ভীষণ অস্বস্তি হচ্ছে, কিছুতে সহজ হতে পারছে না। ওর নীরবতা টের পেল বিভোর, কিন্তু প্রশ্ন করল না। অনেকটা সময় হয়ে গেল বিভোরের রাগের কথা স্মরণ করে ফোন কাটার সাহস হয়নি রুহির। দুজনেই শুনতে পাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মৃদু বাতাসে গাছপালা দুলছে, ঝিঝি পোকারা কর্কশ গলায় ডাকছে। ভীষণ একঘেয়ে এবং বিরক্তিকর একটা মুহূর্ত। বিভোর মিষ্টি হেসে ফোনের মাঝে অদ্ভুত কোমল স্বরে রবি ঠাকুরের গানের কথাগুলো বলল। ওই কথা বলো সখী, বলো আর বার, ভালোবাসি মোরে তাহা বলো বারবার। কতবার শুনিয়াছি তবুও আবার যাচ্ছি, ভালোবাসো মোরে তাহা বলো গো আবার। এবার নীরবতা ভেঙে রুহি বলে উঠল, বলবো না, বলবো না এবং বলবো না। বিভোরের সত্যি এবার রাগ হয়েছে। রুহি ওকে বুঝতেই চায় না। একবার ভালোবাসি বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? বিভোর তো প্রতিটি নিঃশ্বাস ফেলার সময়ও ভাবে তার একটা রক্তজবা আছে, ও না থাকলে সেই রক্তজবাটা হারিয়ে যাবে। তাহলে কেন এইসব? ফোন কাটলো বিভোর। রাগের বসে মাথা ঠিক নেই। রুহি ওকে বড্ড জ্বালাচ্ছে। বিভোর হুট করে সিদ্ধান্ত নিয়ে বসলো। ঠিক করলো মা বাবাকে ওদের দুজনের কাহিনী এবার বলে দেবে। অনেক তো হলো, আর কত? হাঁপিয়ে উঠছে বিভোর। নিজের ভুলের জন্য কত মাসুল দিতে হলো অনন্যাকে। ভেতরে ভেতরে অপরাধবোধ ওকে কুরে কুরে খাচ্ছে। রুহিকে ছাড়া আর একটি দিনও কাটানো যেন মৃত্যুর সমান কষ্টের। ভালোবাসা এত কষ্ট দুঃখ তাকে জানলে কখনো এই ফাঁদে পা দিত না। আগে তো এরকম হয়নি। এবার মনে হচ্ছে সত্যিই কিছু হারিয়ে যাচ্ছে, যাবে, কিন্তু এটা কিছুতে হতে দেবে না বিভোর। একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে, এখন আকাশ পরিষ্কার। কেমন ভিজে মাটির গন্ধ আসছে। কোথা থেকে দুটো ভিজে টুনটুনি এসে বসেছে বারান্দায়। একজন আরেকজনের গায়ে ঠুকুঠুকি করছে। বাগান বিলাস গাছটা নেতিয়ে আছে। রুহি 1 কাপ চা নিয়ে বারান্দায় এসে বসলো। নাদিরার শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশার ফল করেছে। রুহি জোর করে একটু ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। এই মহিলাটিকে সে মায়ের মতো ভালোবাসে, কোনোভাবেই চায় না মায়ের মতো সেও হারিয়ে যাক। এই বাসায় 4 বছর ধরে আছে রুহি, অথচ নাদিরা বা ইভা কেউই ওকে বুঝতে দেয়নি সে পর। এতটা ভালোবাসে ওরা রুহিকে। ইভাকে ফোন করেছে রুহি, কিছুক্ষণের মধ্যে আসছে।
মায়ের শরীর ভালো নেই শুনে চিন্তায় পড়ে গিয়েছে বেচারি। রাতুল আসলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। চায়ের কাপে চুমু দিতে দিতে রুহির মনে পড়ে বিষণ্ণ আর ভয়ানক অতীতের কথা। আজকাল জানে না রুহি ওর সাথে কি হচ্ছে। আগের মতো হয়ে যাচ্ছে বোধহয়। সব কিছুতে হারানোর ভয়, উল্টোপাল্টা চিন্তা ভাবনা। মনে হয় ওর সাজানোর এই পৃথিবীটা কোনো একদিন আবারও ভেঙে চুরমার হয়ে যাবে। 4 বছর আগে অনন্যা আর ইবা একই ভার্সিটিতে পড়তো। কিভাবে যেন ওরা হয়ে যায় প্রাণের বান্ধবী। সেই সুবাদেই মাঝে মাঝে অনন্যার ফ্ল্যাটে যেত ইভা। সেখানেই রুহির সাথে ইবার পরিচয়। 3 জন মিলে ঘুরতো, এটা সেটা করত। অ্যাক্সিডেন্টের দিন ওরা 3 জন মিলেই শপিংয়ে গিয়েছিল। ফেরার পথে রুহি ইবার সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল। সামনে থেকে আসা বাসটা ওর চোখে পড়েনি, পেছনে অনন্যা ছিল। ইবা বাস দেখে রুহিকে টান দিতে যাবার আগে অনন্যা পেছন থেকে ওদের দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দুজন দুদিকে ছিটকে পড়ে। রুহি পড়ে রোডের উপর। ইবা একটা রিক্সার সাথে বাড়ি খায়। হাত পা ছিলে যায়, কিন্তু খুব বেশি লাগেনি। জ্ঞান ফেরার পরে যখন রুহি অনন্যার মৃত্যুর খবরটা সহজভাবে নিতে পারেনি, যখন রুহির আর কোথাও যাওয়ার জায়গা রইল না, তখন ইবা ওর পাশে দাঁড়ায়। ছোট একটা সার্জারির মাধ্যমে রুহির পায়ে আঙুল কেটে ফেলা হয়। এই পুরোটা সময় বড় বোনের মতো রুহিকে সামলিয়েছে ইবা আর ওর মা। নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে। অনন্যার মৃত্যুর ধাক্কা সামলাতে অনেক সময় লেগেছে রুহির। পুরো একটা বছর শকে ছিল। মাঝরাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠত। রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যেত। রান্না করে যেতে পারতো না। আগুন দেখলেই মুখ চোখ লাল হয়ে যেত। পড়াশোনায় মনোযোগ ছিল না। শুধু দেখতো অনন্যা ওর পাশে বসে আছে, তাকিয়ে আছে আর খিলখিল করে হাসছে। মেয়েটা খুব সুন্দরী ছিল। স্বপ্নে রুহির সাথে কথা বলতো। রুহি এক পর্যায়ে ঘরে দরজা জানালা বন্ধ করে দিনরাত নিজেকে আটকে রাখত। কাঁদতো খুব। প্রচুর হ্যালোসিনেশন ওকে পাগল বানিয়ে দিচ্ছিল। অসংখ্য ফোবিয়ায় ভুগত। এই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ইবা ওকে বের করে এনেছে। ডাক্তারদের নির্দেশনা মতো সব কিছু করেছে। যেখানে যাবার দরকার, যা করার দরকার সব করেছে। কত শত ডাক্তার দেখিয়েছে বলার বাইরে। কোনো আপনজন বোধহয় এতটা করে না কারোর জন্য। দীর্ঘ 1টা বছর পরে রুহি স্বাভাবিক হলো। পুরো জার্নিটাতে নাদিরা সবসময় ইভাকে সাপোর্ট করেছিল। না হলে আজ রুহি কোথায় থাকতো ভাবতেই গা শিউরে ওঠে। হয় রাস্তায়, না হয় পাগলখানায়। ভাগ্যবতী বলেই সবসময় সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে রুহি। সবাই ওকে সাহায্য করে। জীবনের কঠিন মুহূর্তগুলো বিভোর অনন্যা রিবাকে পাশে পেয়েছে। এক একটা জীবন মরণ সমস্যা থেকে বের করে এনেছে এরা 3 জন বিভিন্ন সময়ে। এদের ঋণ পরিশোধ করার ক্ষমতা রুহির কোনোদিনও হবে না। শহরের সব মানুষেরা খারাপ বা অকৃতজ্ঞ নয়। রুহি এখন সেটা বুঝতে পারে প্রবলভাবে। অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল রুহি। এই কথাগুলো যখন বিভোরকে জানিয়েছিল, তখন অদ্ভুত এক আর্তনাদ ওর চোখে টের পেয়েছে রুহি। বাইরে কিছু প্রকাশ না করলেও ভেতরে ভেতরে নিদারুণ পুড়েছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। কতটা ডেসপারেট হয়ে আছে এখন বিভোর। এক বুক ভালোবাসার যত্ন দিয়ে নতুন একটা পৃথিবী গড়ে দিবে সে রুহিকে। অল্প হাসলো রুহি। বেচারা না জানে কতটা অসহায় অবস্থায় আছে। বাবা মাকে কিভাবে জানাবে এসব? আর ওনারা রুহিকে মানবে তো? ভাবনার প্রহর কাটিয়ে উঠতেই কলিং বেল বেজে উঠল। ইভারা এসেছে বোধহয়। পরন্ত বিকেলের রোদে চায়ের কাপটা রেখে উঠল রুহি। চমৎকার শেষ বিকেলের দৃশ্য। বাগান বিলাসীরা যেন হাওয়ার সাথে পাঞ্জা লড়ছে। চারপাশে কেমন নীরব, নিস্তব্ধ আর উৎফুল্ল। প্রাণের সঞ্চার করেছে বৃষ্টিরা প্রকৃতিতে। জলফড়িংয়ের দলেরা উড়োউড়ি করছে। সোনাবরণ রোদ্দুরে ঝকমক করছে পুরো পৃথিবী। রুহির বারবার কেমন প্রশ্ন করতে ইচ্ছা হয়, এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল পৃথিবী? এই নিয়ে 4 গ্লাস পানি শেষ করলো বিভোর। নাসিমা চৌধুরী এবার বিরক্ত হয়ে ছেলেকে ধমক লাগালেন। তিনি বুঝতেই পারছেন না বিভোর এতটা নার্ভাস হয়ে আছে কেন। বিভোর নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কিভাবে বলবে যে সে বিবাহিত? বাবা তো নির্ঘাত ওকে কথা শোনাবে। মনে হচ্ছে কথাটা বাবাকে বলার চেয়ে ডাক্তারের পড়া করা ভীষণ সহজ। নাসিমার বাবর চৌধুরী পুত্রের মুখের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। কি বলতে চায় বিভোর? এত ইতস্তত করার মানে কি? মুখ চোখ রক্তিম আবায় চেয়ে আছে বিভোরের। ও একটু বেশিই ফর্সা, যার দরুন লজ্জা বা অতিরিক্ত টেনশনে টকটকে লাল বর্ণ ধারণ করে। নাসিমা চৌধুরী ওর এই অবস্থা দেখে উতলা হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা তোমার? শরীর খারাপ লাগছে? মিনমিন করে বিভোর বলল, না আম্মু। তাহলে চেহারার এই অবস্থা কেন? কিছু খাওনি নাকি দুপুরে? না না, খেয়েছি। অ্যাকচুয়ালি আজ খুব গরম তো, তাই এরকম লাগছে। বাবর চৌধুরী মা ছেলের কথার মাঝখানে বাগড়া দিয়ে বললেন,
শোনো, আমি তোমার বাবা। চেহারা দেখে বোঝা যাচ্ছে সিরিয়াস কোনো কথা বলতে চাও, তাই ঝটপট বলে ফেলো আর নিজেকে সামলাও। বিবর নত মুখে বলল, আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনলে তুমি নিজেকে সামলাতে পারবে না আব্বু। তবুও শুনি কি বলতে চাও। বলতে গিয়ে আবার আটকালো বিভোর। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরে রেখেছে, আওয়াজই বেরোতে যাচ্ছে না। বিভোর আরও এক গ্লাস পানি ঢকঢক করে খেলো, তারপর ধীরে সুস্থে বসলো। নাসিমা সন্দেহী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছেন। বিভোর শান্ত গলায় বাবর চৌধুরীর উদ্দেশ্যে বলল, কথাটা কিন্তু ভীষণ সিরিয়াস, তোমরা প্রচুর শকড হবে। ডোন্ট মাইন্ড প্লিজ। বাবর চৌধুরী তাচ্ছিল্য করে বললেন, মানলাম ভীষণ সিরিয়াস, আমাকে কিন্তু ভুল বুঝবে না। দাঁতে দাঁত চেপে বাবর চৌধুরী বলল, বলো এবার। আব্বু, তুমি আমাকে বিয়ে দিতে চাও তাই না? বাবর চৌধুরীর চোখ দুটো চকচক করে উঠল। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই চাই, কিন্তু একথা জিজ্ঞেস করার কি আছে? প্রতিটা বাবা মা তাদের সন্তানকে সেটেল দেখতে চায়। তোমার তো অনেক বয়স হলো, সেই কবে থেকে বলছি বিয়ে কর বিয়ে কর, আমার কোনো কথাকেই তো পাত্তা দাওনি। বিভোর অসহায় চোখে বাবার দিকে তাকালো, বলল, আমি এবার বিয়ে করতে চাই। নাসিমা অবাক হয়ে বললেন, ভালো তো, কিন্তু ডিসিশনটা কি আমাদের জোরাজোরিতে নিয়েছো নাকি নিজের ইচ্ছায়? শোনো, জোর করে কিন্তু কিছু হয় না। বিয়ের পরে তুমি কিন্তু টালবাহানা করতে পারবে না, তাই যা সিদ্ধান্ত নেবার তা ভেবেচিন্তে নাও। বাবর চৌধুরীও কঠিন চেহারায় নাসিমার কথায় সায় জানালেন। উনি একটু হতভম্ব হয়েছেন যে ছেলেকে বিগত কয়েক বছর যাবৎ বিয়ে করানোর জন্য তিনি কলুর বলদের মতো ঘানি টানছে, সেই বিভোর নিচ থেকে আজ বিয়ের কথা বলছে। স্ট্রেন্স। নাসিমা ছোট ছোট চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। একঘেয়ে, বিরক্তিকর এবং একই সাথে ভয়ঙ্কর কয়েকটা মুহূর্ত পার হবার পরে নিস্তব্ধতা ভেঙে বিভোর মৃদু কাপা গলায় বলল, আমরা বিয়ে করে ফেলেছি আব্বু। নাসিমা এবং বাবর চৌধুরী দুজনেই চমকে উঠল, প্রায় একসাথেই চেঁচিয়ে বলে উঠল, কি বলছো তুমি বিভোর? বিভোর কথাটা বলে একটা প্রশান্তির হাসি টানল ঠোঁটের কোণে। আসল কথাটা বলেছে। এবার সেকেন্ড টপিক, অর্থাৎ রক্ত জবার কথাটা বলতে পারলে ওর বুক থেকে একটা পাথর নেমে যাবে। বলল, আব্বু, পিওর সত্য কথা বলছি আমি। বিভোরের কাছ থেকে এই কথা শুনতে হবে তা কখনো ভাবেনি বাবর চৌধুরী। তার একটাই ছেলে, কত স্বপ্ন ছিল দুমদাম করে ছেলের বিয়ে দেবে, কিন্তু কিছু হলো না। ওনার বিশ্বাস আর ভরসার মর্যাদা দিল না। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এতটাই পর হয়ে যায় নাকি বাবা মা? তাদের মতামতের কোনোই কি মূল্য নেই? মাথা ধরে আসছে নাসিমা চৌধুরীর। জিজ্ঞেস করলেন, কবে করেছো বিয়ে? বিভোর ইতস্তত করে বলল, অনেক বছর হয়ে গিয়েছে। বাবর চৌধুরী গলা উঁচিয়ে বললেন, কয় বছর? বাচ্চা কাচ্চাও নিয়ে নিয়েছো নাকি? ভালোই তো। 6 বছর। বাচ্চা কাচ্চা নিইনি। নাসিমা ভেবেছিল কয়েক মাস হবে বোধহয়, কিন্তু 6 বছর কথাটা শুনে উনি অবাক হয়ে গেলেন। বাবর চৌধুরী প্রচুর শকড হলেন। এত বছরে তার ছেলে একবারও কথাটা বলতে পারল না। তার ছেলে কি মেয়েদের ধোকা দেয় নাকি? এখন কি মেয়েটা ওকে চেপে ধরেছে সবাইকে কথাটা জানানোর জন্য? সচরাচর যেমন হয়। বিভোর ক্ষীণকণ্ঠে বলল, আমি আসলে বিয়ের কথাটা প্রায় ভুলেই গিয়েছিলাম। দেশে ফেরার পরে ওর সাথে যখন আমার আবার দেখা হলো, তখন আমি বুঝতে পারলাম ওকে ছাড়া আমার চলবে না। ওকে আমার চাই চাই। দেশে ফিরেছ 2 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, আর তুমি এসব কি বলছো? আমরা কিছু বুঝতে পারছি না। নাসিমা চাচা ছোলা প্রশ্ন করলেন। বিভোর মাকে বলল, আসলে আমি বিয়ে করতে চাইনি, পরিস্থিতি বাধ্য করেছিল তখন আমাদের। পরিস্থিতি কি এমন হলো যে তোমরা বিয়ে করতে বাধ্য হয়ে গেলে? বিভোর বলল, সেবার আমি ফ্রেন্ডের বাসা থেকে ফিরছিলাম। ট্রেনে ওর সাথে প্রথম দেখা। কয়েকটা ছেলে মিলে আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়। পুরো ঘটনাটা বাবা মাকে খুলে বলল বিভোর। মাহিমের অত্যাচার, ট্রেনে দেখা, আর পরিস্থিতির চাপে বিয়ে করা, এমনকি রুহিকে একা শহরে ছেড়ে দেওয়া, স্বামীর দায়িত্ব পালন না করা, ওর খোঁজ না নেওয়া, এভরিথিং। বিদেশে গিয়ে কলিগের সাথে রিলেশন এবং ব্রেকআপ করা, সব কিছু ওরা মনোযোগ দিয়ে শুনল, কিন্তু কিছু বলল না। রাগে থমথম করছে বাবর চৌধুরীর চেহারা। নিজের ছেলেকে ঠকবাজ মনে হচ্ছে তার। এত লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছিল কি একটা মেয়ের সাথে এরকম করার জন্য? এই শিক্ষা কোথায় পেয়েছে সে? বসার ঘরে শুনশান নীরবতা বিরাজমান। গুমোট পরিস্থিতি সবসময় অস্বস্তিজনক ও বিরক্তিকর। মা বাবার মুখের রং পাল্টাচ্ছে। দীপ্তিমান চেহারায় ভর করছে বর্ষার কালো মেঘেরা। প্রশান্তির বাতাসে ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বিভোর থমকালো। বাবা মা কি তবে ওর বিয়ের কথাটা হজম করতে পারছেন না? ওরা কি বিভোরকে বুঝবে না? কয়েক সেকেন্ড নীরবতায় কাটলো। ওর বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। কোনো মতে বলল, কিছু বলছো না কেন তোমরা?
বাবর চৌধুরী বললেন, কি বলবো? বলার মতো মুখ রেখেছ আমাদের। তোমরা আমার পুরো কথাটা শোনো, গর্জন করে উঠলেন বাবর চৌধুরী। থামো, তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। বিবর আহত হলো। ওরা মানতে পারছে না এটা, তবুও বলার চেষ্টা করলো, আব্বু তুমি আমার কথা। স্টপ ইট, আমাকে একদম আব্বু বলে ডাকবে না। আমাকে ভুল বুঝছো তোমরা, আমার সিচুয়েশনটা একটু বোঝো প্লিজ। আর কিছুই আমরা বুঝতে চাচ্ছি না। তুমি এবার চাইছো যে সামাজিকভাবে তোমাদের বিয়েটা আবার দিতে, তাই তো? ওকে ফাইন, এটা আমি করব। আফটার অল তুমি আমাদের একমাত্র পুত্র, কিন্তু তোমার বিহেভিয়ার অনুযায়ী তুমি একটা কাপুরুষ। এরকম সন্তান বাবা মায়ের জন্য লজ্জার। আমার ভীষণ লজ্জা করছে। মাথা নিচু করে দিয়েছো তুমি আমার। এতটাও ইরেসপন্সিবল কি করে হলে তুমি? আমি এখন সেই মেয়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আনসার মি। বিবর ঝটপট করে বলেও ফেলল, মেয়েটাকে জানো তোমরা? রুহানি। নাসিমা অবাক হয়ে বললেন, কোন রুহানি? অপরাধীর মতো মুখ বিভোরের। অসহায় গলায় বলল, নাদির আন্টির বাসায় যে থাকে রুহি, আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী সে। তার সাথে আমি প্রচুর অন্যায় করে ফেলেছি, তার শাস্তিও পাচ্ছি। আমাকে প্লিজ নিজের ভুল শুধরানোর সুযোগ দাও তোমরা। রুহির কথা শুনে ওনারা আকাশ থেকে পড়লেন। তার মানে ওনাদের ছেলের জন্যই মেয়েটার আজ এই অবস্থা? কিভাবে পারলো এটা করতে বিভর? মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই, অন্যের বাড়িতে আশ্রিতার মতো থাকে। যদিও নাদিরা নিজের মেয়ের মতোই রাখে। ওরা আশ্রয় না দিলে মেয়েটা সত্যি পাগলখানায় থাকতো আজ, নয়তো রাস্তায়। রুহির খুঁটিনাটি সব কিছুই জানে ওরা। বিয়ের কথাটা তো কাউকে বলেনি। কতটা ভালো হলে একটা মেয়ে নিজের স্বামীর পরিচয় লুকিয়ে রাখতে পারে? একবার নিজের অধিকারটুকু চাইতে আসলো না। অথচ আজকাল ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের পিছনে মেয়েরা লাইন লেগে থাকে। রাগ হচ্ছে বাবর চৌধুরীর। সেই মুহূর্তে বাবর চৌধুরী একটা আশ্চর্যজনক কাজ করে বসলেন। উঠে দাঁড়িয়ে ঠাস করে থাপ্পড় মারলেন ছেলেকে। বললেন, তুমি এটারই যোগ্য। নাও গো টু হেল। চৌধুরী বাড়ির লনটা বেশ বড়সড়। সেখানে বিভিন্ন ফুলের গাছ আছে। দেশি বিদেশি নানা রকম ফুল সারা বছরই বাগানটাকে মাতিয়ে রাখে। রোদে পোড়া শান্ত বিকেলে স্নিগ্ধতার পরশ ছড়িয়ে দেয় বাহারি ফুলেরা। মম করে ওঠা আদরে সুবাসে। সবচেয়ে বেশি আছে ব্রেন লিলি। ঘাসের ফাঁকে ফাঁকে তাদের কলিগুলো দেখা যায়। পায়ের নিচে চাপা পড়ে যায় বলে সেদিকটায় মালি ছাড়া আর কেউ যায় না। বাগানের প্রায় অর্ধেক অংশ জুড়ে রেন লিলিদের বিস্তার। সাদা গোলাপি রঙের ফুলগুলোতে রোজ সকালে হাত বুলিয়ে দেন বাবর চৌধুরী। প্রকৃতিপ্রেমী একজন মানুষ, কিন্তু ছেলে বিবরকে শত চেষ্টা করেও প্রকৃতিপ্রেমী বানাতে পারেননি। তবে প্রকৃতির ক্ষতি সে করে না। যাই হোক, সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য লনে নামতেই দেখলেন সদ্য নতুন গোলাপ গাছটিতে ফোটা লাল গোলাপ ফুলটা কেউ ছিঁড়ে নিয়েছে। বাবর চৌধুরীর মেজাজ খারাপ হয়ে গেল। রাগ উঠল এবং এক পর্যায়ে লাল চেহারা নিয়ে তিনি মালি রতনকে ডেকে পাঠালেন। মালি হাঁকডাক শুনে দ্রুত দৌড়ে এলো। নতমুখী হয়ে জিজ্ঞেস করলো, কি করতে পারি স্যার? বাবর চৌধুরী কড়া গলায় জিজ্ঞেস করলেন, গোলাপগুলো কে তুলেছে? রতন আস্তে করে বলল, জানি না স্যার। আশ্চর্য, তুমি বাগানের মালি আর তুমিই জানো না গাছ থেকে কে ফুল ছিঁড়েছে? মালি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাবর চৌধুরী রাগে গজগজ করতে করতে বললেন, লাল গোলাপিগুলো ছিঁড়ে নিলে তাও মানা যেত, কালো গোলাপটা ছিঁড়ে নিল কোন সাহসে? কার এত বকের পাটা আমার গাছে হাত দেয়? কে সে? মালি রতনের মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। বাবর চৌধুরী খুব ভালো একটা মানুষ। সবার সাথে বন্ধুর মতো আচরণ করেন, হাসি খুশি থাকতে পছন্দ করেন। কিন্তু তার বাগানের গাছ থেকে কারোর ফুল ছিঁড়ার পারমিশন নেই। এমন হলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়েন তিনি। ওনার মতে হাতে নয়, ফুলেদের মানায় ফুল গাছে। সবটাই রতন জানে। তবে আজ এই দুঃসাহস কে দেখালো? রতন মনে মনে মজা পাচ্ছে, আবার ভয়ও হচ্ছে চাকরিটা না আবার চলে যায়। যদি এই সম্ভাবনা ক্ষীণ, কারণ শহরে আজকাল মালি পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে। রতনকে তো অনেক খুঁজে তারপর পেয়েছেন বাবর চৌধুরী। রতন বলল, স্যার, একটাই তো ছিঁড়ছে, হয়তো বাতাসে নিচে পড়ে গেছে। তেতে উঠলেন বাবর চৌধুরী। বাতাসে যদি ফুলটা পড়েই যেত তাহলে নিচে থাকতো। কোথায় আছে ফুলের কোনো চিহ্ন? না স্যার। তাহলে বোকার মতো কথা বলো কেন? তুমি জানো আমি কত বিচক্ষণ ব্যক্তি। সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম আমি, আর তুমি আমাকে লজিক ছাড়া কথা শোনা? ড্যামিট, ছাইরা দেন স্যার। আর লজিক ছাড়া কথা কমু না। পলিটিক্স শিখেছ ভালোই, এর লগে পলিটিক্সের কি সম্পর্ক স্যার? তোমার মাথা, যাও কাজ করো। ভালো করে ডালগুলো ছেটে দিও। সার দিয়েছ? একটু পরে দিমু। রোডটা পশ্চিমমুখী হইয়া নেক। আচ্ছা, আর শোনো, কদিন পর বাসায় বিয়ে টিয়ে লাগবে। তুমি বাগানটা ভালো করে পরিষ্কার করে শুকনো পাতা ফেলে দিও।
কয়েকটা গাদার বেলি ফুলের চারা এনে গেটের কাছে লাগিয়ে দিও। কৃষ্ণচূড়া নেই বাসায়, একটা গাছ এনে পেছনের দিকে লাগিও, বুঝেছ? রতন মনোযোগ দিয়ে সব শুনে খাতায় নোট করে রাখলো। ভেবেচিন্তে বলল, দাদা ভাইয়ের বিয়ে নাকি স্যার? বিয়া করতে রাজি হয়েছে নাকি? রতন কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা মনে হতে উৎফুল্ল কণ্ঠে বলল, ওনার তো তাহলে লাল টকটকে জবা ফুল পছন্দ। আমাদের বাগানে সাদা আর গোলাপি জবা আছে, লাল নাই। একটা রক্ত জবা চারা নিয়ে আসুন স্যার। বাবর চৌধুরী বললেন, বিবর তোমাকে বলেছ রক্ত জবা পছন্দ? তেমন ভাবে বলে নাই, সকালে বাগানে এসে জিজ্ঞেস করলো লাল টকটকে জবা আছে কিনা। আমি বললাম নাই। বাবর চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে নিয়ে এসো। ছেলে তো নিজের পছন্দ অপছন্দের কথা আমাদের বলেই না, এত গোপনীয়তা কিভাবে শিখলো বুঝতে পারছি না। তুমি জানো বিবর আরো 6 বছর আগে বিয়ে করে ফেলেছে, আমাদেরকে একবারের জন্য বলেওনি। ভাবতে পারছো আমার গুণধর ডাক্তার ছেলে কতটা ডেঞ্জারাস? বলেই বাবর চৌধুরী হেঁটে চলে গেলেন। রতন এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বিবর বিয়ে করতে এতদিন রাজি হয়নি দেখে সেও মনে মনে বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিল, কারণ মেয়ে মানে ঝামেলা, আর বউ মানে আরও বেশি ঝামেলা। ওরা বললে কলকাতা বুঝবে, কিন্তু বিবর আরও আগেই বিয়ে করে রেখেছে শুনে রতনের বুকটা দুমড়ে মুচড়ে গেল। এবার ওকেও বিয়ে করতে হবে, আর বইয়ের কথা উঠবোস করতে হবে, কারণ বিবরকে অনুসরণ করতে সে ভালোবাসে। ও যা করে রতনও তাই করে। বিবর এখন জিম করা শুরু করেছে, রতনও করছে। মনটা খারাপ হয়ে গেল ওর। কাচি আর বালতিটা হাতে তুলে নিয়ে ধীর পায়ে কাজে লেগে পড়ল। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন, এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।